নীল একরাশ বিরক্তি নিয়ে বলল, ইদানিং তুমিও অনেক বেশি জ্ঞান দিচ্ছ ভাবি, আমার এসব ভালো লাগে না একদমই। তবে ফিরে যাবে না? আঙ্কেল আন্টি এই যে তোমায় নিতে এসেছে। নীল খানিকটা ইতস্তত করে বলল। দেখি। নিহিন ঘর ছেড়ে বেরিয়ে সকলের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলল। রিদওয়ানুল হক তখন সবার কাছে প্রস্তাব রাখলেন নিহিনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। নিহিনের বাবা আমজাদ হোসেন একবার আয়মানকে দেখে নিলেন। ছেলে অতিরিক্ত নির্বিকার, সবাই তৎপরতা দেখাচ্ছে, এদিকে মেয়ে জামায় ভাবলেছেন তিনি কোনো ভরসার বা কার ভরসায় মেয়ে দেবেন। অবশ্য ভরসা করার মানুষ এখানে আছে। এই পরিবারকে তিনি অনেক আগে থেকেই চেনেন, পরিচয় আছে, সম্পর্ক মোটামুটি ভালোই বলা চলে। তবুও মাঝপথে একটা কিন্তু থেকেই যায়। আমজাদ হোসেনের দ্বিধা বোধ হয় তারা টের পেলেন। রুমানা বললেন, ভাই আপনার আপত্তি আছে মেয়েকে নিয়ে যেতে? তিনি কিছুটা সংশয় নিয়ে বললেন, না, আপত্তি আর কিসের? ওরা যদি নিজেদের মানিয়ে নিয়ে সংসার করতে পারে সেখানে আমাদের আপত্তির কি যায় আসে? না ভাই, সব ঠিকই আছে, তবুও আপনি মেয়ের বাবা, আপনার মতামত জরুরি। মতামত আর কি দিব, কিন্তু কথা হচ্ছে বিয়েটা যেভাবে হলো আমাদের আত্মীয় স্বজন কাউকেই কিছু জানানো হলো না। সবাইকে জানানো তো প্রয়োজন। আর নিহিন আমার একমাত্র মেয়ে, ওর বিয়েটা জাঁকজমক ভাবেই দেওয়ার ইচ্ছে ছিল। এখন সবকিছু ঠিক থাকলে অনুষ্ঠান করতে চাই। রিদওয়ানুল হক বললেন, যথার্থ শুধু অনুষ্ঠান না, একটা নব্য বিয়েতে যা যা আয়োজন করা হয় সব করা হবে। জি ভাই, এখন দিন তারিখ ঠিক করতে হবে। আমার মনে হয় নতুন সম্পর্কটা নতুন বছরে শুরু করাটাই উত্তম হবে। উপস্থিত সকলে মেনে নিলেন। নিহিন আর আয়মানকে আরেকবার জিজ্ঞেস করার কথা উঠলে রুমানা বললেন, ওদের জিজ্ঞাসা করলে ওরা এখন দোনোমনো করবে। বিয়ে শাদী হোক, তারপর সম্পর্কের টান মায়া বাড়লে ওরাও বুঝবে। কথা সত্য, তাই কেউ আর অমত করল না। কথাবার্তা শেষে তারা ছেলের বউ নিয়ে নিজেদের বাড়ির রওনা হতে চাইলেন, কিন্তু আমজাদ হোসেন বা শাহনাজ কেউ রাজি হলেন না। রিদওয়ানুল হকের সকাল সকাল জরুরি কাজ ছিল, তাই তিনি থেকে যাওয়ার প্রস্তাবটা রাখতে পারছিলেন না। তবুও তাদের এক কথা, আজকে রাতটা থেকে তারপর কাল সকাল সকাল রওনা দেবে। তারপর এটাই সিদ্ধান্ত হলো। আয়মান শুধু স্বপ্ন দেখেছিল, নিজের রগরগে অনুভূতিটা কোনোভাবেই প্রকাশ করতে পারছিল না। অসহ্য, সব অসহ্য। একবার রাগ লাগছে মায়ের ওপর, একবার বাবার, আর একবার নিজের গালে ঠাস ঠাস করে চট দিতে ইচ্ছে করছে। আয়মান বরাবরই মুখচোরা মানুষ, প্রেম জিনিসটা কখনোই তার জীবনে ধরা দেয় না। একনিষ্ঠ মনে বাবা মায়ের সবচেয়ে বাধ্য সন্তান হিসেবেই জীবনের 27 বছর অনায়াসে কাটিয়ে দিয়েছে। আয়মান ঠিক করেছে দাঁতে দাঁত চেপে কোনো রকমে সে কাল সকাল পর্যন্ত সময়টা পার করে দেবে। বিয়ে করা বউ দেখে কি হয়েছে, নিহিনের দিকে আর ফিরেও তাকাবে না। এই মেয়ে শুধু কথায় কথায় ঝগড়া করতে জানে। রাতে খাওয়া দাওয়া শেষে আয়মানের জায়গা হলো নিহিনের ঘরে। আয়মান ওই ঘরে যাওয়ার পর নিহিন আর ঘোরগুলোকেও হয়নি। গুঞ্জন এসে তাড়িয়ে তাড়িয়ে বলেছে, কি ব্যাপার ননদিনী, এখনো ঘরে যাচ্ছ না কেন? তোমার বর যে অপেক্ষা করছে। আয়মানের সাথে এক ঘরে থাকতে হবে ভেবেই রাগে নিহিনের গা রিড়ি করছিল। সে মুখ ঝামটা দিয়ে বলল, এত নাটক করে কথা বলবে না তো ভাবি। ওই বেটা বদমাইশের সাথে আমি এক ঘরে, উফ, অসম্ভব। বিয়ের সেই রাতে যেমন চলে গিয়েছিল এখন গেলেও তো পারে, যাচ্ছে না কেন? এখানে এসে কোন দুঃখে? গুঞ্জন টিপ্পনি কেটে বলল, বউয়ের দুঃখে? তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। নীন রাগে ফুঁসতে ফুঁসতে দরজায় এসে দাঁড়ালো। নিতান্ত অনিচ্ছায় সে ঘরের দরজায় উকি দিল। তাদের বাসায় একটা রুমই বাড়তি ছিল, যেটা গেস্ট রুম হিসেবে ব্যবহার হয়। ওখানে আন্টি আঙ্কেল থাকবে, না হয় নিহিন জীবনেও আর এই বদমাইশের মুখোমুখি হতে হবে না। নিহিনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আইমান ভেতর থেকে বলল, এভাবে চোরের মতো উকিঝুঁকি মারছো কেন? নিহিন মুখ ভেঙচিয়ে বলল, আশ্চর্য মানুষ তো, আমার ঘরে বসে আমাকেই চোর বলছে। আইমান নির্বিকার ভাব নিয়ে বলল, ও আচ্ছা। ও আচ্ছা কি? আমার ঘর বলে দাম দিচ্ছ না? তুমি আসলেই আস্ত একটা খাটাস, নচ্ছার। আইমান বিড়বিড় করে বলল, Stupid কোথাকার। মুখে বলল, রাত 12টা বাজে, এখন দয়া করে তোমার রেডিওটা বন্ধ করো।
এটা ঘুমের সময়, তোমার সাথে কথা বলার এক বিন্দু ইচ্ছাও আমার নেই। নিহিন তেরে এসে বলল, আমার বুঝি খুব ইচ্ছে তুমি ঘুমাবে না জেগে থাকবে, সেটা আমাকে জানাচ্ছ কেন? আইমান আগে সিদ্ধান্ত নিয়েছিল যা হয় হোক সে চুপ থাকবে না, কিন্তু নিহিনের কথাবার্তার ধারে সেটা সম্ভব হচ্ছিল না। তবুও নিজেকে দমিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ রহম করো, এই স্টুপিড মেয়েটাকে একটু হেদায়েত দাও না, না হয় আমাকে তার থেকে নিস্তার দাও। এদিকে নিহিন সারা ঘরে পায়চারি করছিল। আজ আর সারা রাত তার ঘুম আসবে না। ঘণ্টাখানেক তার হাঁটাহাঁটি করতে করতে গেল, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আয়মান তখন সম্পূর্ণ ঘুমে। নিহিন মাঝখানে একটা কোলবালিশ রেখে পাশে একদিকে শুয়ে পড়ল। যত যাই হোক, পুরুষ মানুষকে বিশ্বাস করা যাবে না কোনোভাবেই না। নিহিন ভেবেছিল সে সারা রাত ঘুমাতে পারবে না, অথচ সেই এক ঘুমিয়ে রাত কাভার করে দিয়েছে। এদিকে আয়মানের চোখে ঘুম নেই। তার রাত জাগার অভ্যাস নেই মোটেই, যার দরুন সকালে ঘুম থেকে উঠতেই মাথা ব্যথা শুরু। প্রহর গুনছে, এই তো আর মাত্র কতক্ষণ, তারপর বাড়ি ফিরে যাবে। ওরা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিল। তারপর 9টা বাজতেই সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। নিহিন সাথে নিজের কয়েকটা বই খাতা নিয়ে নিল, ক্লাস করতে যাবে বলে। আসার সময় গুঞ্জন চুপি চুপি বলেছিল, ননদিনী, শ্বশুর বাড়ি যাওয়ার আগে কাঁদবে না, না হয় সেই ফিলটা পাচ্ছি না, বুঝলে? নিহিন মুখ ঝামটা নিয়ে বলেছিল, ওসব ন্যাকাম আমি মোটেও করতে পারি না। আর কান্নাকাটি করলে সান্ত্বনা দেওয়ার জন্য ভালো একটা বর থাকতে হয়। আমাকে কে সান্ত্বনা দিবে? এবারটা বদমাইশ, কোনো দরকার নেই। এরপর আর কোনো কথা চলে না। নিহিন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে। তারপর 40 মিনিটের মাথায় এই বাড়িতে পৌঁছেও গেছে। দিশাদের বাড়ি আয়মানদের বাড়ির পাশেই। নতুন বউয়ের আসার খবর শুনে দিশা আরিস দুই ভাই বোনই চলে এলো। নিহিন আয়মানের বিয়ের পুরো ব্যাপারটায় সবচেয়ে বেশি চমকেছে আরিস। কেবলই মনে হচ্ছে, এই তো 2 দিন আগে দুজনের পার্কে দেখা হলো। দুজনেই কোমর বেঁধে ঝগড়া করছিল। বিয়ের দিন এই বিয়েটা হওয়ার আগ পর্যন্ত সবকিছু অপ্রত্যাশিত ছিল। চমকানো ও থমকানোর ব্যাপারটা বাদ দিলেও আরও একটা চিন্তার বিষয় রয়েছে। আরিশ আয়মানের নাম করে অদিতিকে চিঠি পাঠিয়েছিল। লোক মাধ্যমে খবর পেয়েছে অদিতি নাকি সেই চিঠির উত্তর তার বোনের মাধ্যমে অফিসের ম্যানেজারের কাছে জমা রেখেছে। আয়মান তো অফিসে গিয়েছিল, তাহলে চিঠি তার পাওয়ার কথা। চিঠি কি এখন কাছে আছে? পড়েছে কি? পড়ুক বা না পড়ুক, যত দ্রুত সম্ভব চিঠিটা সরাতে হবে। এখন একমাত্র নতুন ভাবেই ভরসা, কিন্তু তাকে তো একান্তে পাওয়া যাচ্ছে না। দিশা গিয়ে পারলে নিহিনের কোলের মধ্যে উঠে বসে থাকে। আয়মান সেই যে এসে কৌলু পেরেছে তার আর কোনো খোঁজ খবর নেই। নিহিন একলাই সকলের সাথে পরিচিত হচ্ছিল, গল্প গুজন করছিল। অবশ্যই সহযোগী হিসেবে দিশা আর রুমানা তো ছিলই। আরিশ তককে তককে আছে, কিন্তু সুযোগ মিলছিল না। সুযোগটা এলো বিকালের দিকে। নিহিন ছাদে নীল অঞ্চন ফুলের পাপড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দিচ্ছিল। আরিশ এসে পাশে দাঁড়ালো। নিহিনের দৃষ্টি আকর্ষণের জন্য খুক খুক করে বার কয়েক কাশল। নিহিন পেছন ফিরে তাকিয়ে বলল, আরে তুমি? আরিশ মাথা ওপর নিচে ঝাঁকালো। নিহিন পুনরায় প্রশ্ন করলো, কিছু বলবে? মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবে তুমি আমাকে। আচ্ছা বলো তাহলে। আরিশ আমতা আমতা করতে লাগলো। আসলে আপু, না মানে আপু, হ্যাঁ ভাবি। নিহিন ওকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, আগে আমাকে কি সম্বোধন করে সেটা ভেবে নাও। ভাবি আর আপুর মাঝে আটকে গেছো তুমি। এরকম করলে তো আসল কথাই বলা হবে না আর। আরিশ মাথা চুলকে বলল, কি বলবো আপনাকে? তোমার ইচ্ছে। ভাবিপু ডাকবো? হ্যাঁ, ডাকতেই পারো। দিশা তো আমায় এই বলেই সম্বোধন করে। আচ্ছা। তারপর বেশ সিরিয়াস ভঙ্গিতে আরিশ বলল, আসলে যেটা বলা ছিল সেটা হচ্ছে, ভাইয়ের বিয়ের দিন আপনাকে বলেছিলাম না ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার কাছে একটা চিঠি পাঠিয়েছি। ওই আপনার চিঠির জবাব পাঠিয়েছে, সেটা বর্তমানে ভাইয়ের কাছে। আপনি একটু ভাইয়ের কাছ থেকে নিয়ে দিবেন প্লিজ। ভাইয়া যদি জানতে পারে ওই চিঠি আমার লেখা তাহলে মেরেই ফেলবে। তোমার ভাইয়া চিঠির বিষয়ে তোমায় কিছু জিজ্ঞেস করেছে? না, চিঠি পড়েছে? সেটা তো সঠিক জানি না। তাহলে ও বুঝবে কি করে যে এটা তোমার লেখা চিঠি? আরিশ থেমে থেমে বলল, আসলে পার্কে সেদিন উড়ে এসে আপনার পায়ের কাছে একটা চিঠি পড়েছিল না,
ওইটাও আমি বায়ার নাম করে অদিতি আপুকে পাঠাতে চেয়েছিলাম। সেটা সেদিন বায়ার কাছে স্বীকার করেছিলাম। এখন এই চিঠি যে আমার লেখা, সেটা বায়ার বুঝতে মোটেও অসুবিধা হবে না। নিহিন বাহবা দিয়ে বলল, বাহ, ভালোই কাহিনী ঘটিয়েছো। এদিকে লাভের লাভ তো কিছুই হলো না, ওটা আমাকে তার গলায় ঝুলে পড়তে হলো। আরিশ মিনমিন করে বলল, আপনি একটু ব্যাপারটা ম্যানেজ করবেন প্লিজ। দেখি, আমি তো জানি না চিঠিটা তোমার ভাইয়া কোথায় রেখেছে। নিহিন আরিশকে আশ্বাস দিল ঠিকই, কিন্তু সে নিজেই এসব বিষয়ে আগ্রহী না। সে কি করছে, কে কার চিঠি পাচ্ছে, এটা মোটেও তার মাথা ব্যথা নয়। শুনেছিল বিয়ে নাকি প্রচুর প্যারা। এই তো শ্রেয়াই বলেছিল কয়েকদিন আগে। সংসারের এত চাপে হিমশিম খাচ্ছেন। পড়াশোনা আর কতদিন ভাগ্যে আছেন আল্লাহ ভালো জানে। পান থেকে চুন খসলেই শাশুড়ি মায়ের বাকবেতনটা। আমি নাকি কোনো কাজ পারি না, আমি নাকি নবাব, আমার মা বাবা নাকি কিছু শিখিয়ে পড়িয়ে শ্বশুরবাড়ি পাঠায় নাই, আর কত কথা। কিন্তু নিহিনকে এখনো এসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তার মনেই হচ্ছে না সে বিবাহিত। তার একটা বদমাইশ বর আছে। বাড়িতে যেরকম সারাদিন ছিল এখানেও সেভাবেই রয়েছে, কোনো পার্থক্য নেই। শীতের সময় দুপুর আর সন্ধ্যের এই সময়টুকুর মধ্যে আলাদাভাবে বিকেলবেলার কোনো অস্তিত্ব মেলে না। এই দুপুর হচ্ছে, আবার চোখের পলকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। নিহিন ছাদ থেকে নেমে সোজা তার নামকো আসতে ঘরে গেল। আয়মান সম্ভবত বাইরে বের হবে, রেডি হচ্ছিল। নিহিনকে দেখে ভ্রু কুঁচকে এক পলক তাকিয়ে ফের নিজের কাজে মন দিল। ঠিক কতক্ষণ পর নিহিনের জানা নেই, আয়মান এক পা করে তার দিকে এগোতে লাগলো। নিহিন ভরকে গিয়ে দু পা পেছালো। নিহিন চোখের দৃষ্টিতে বোঝানোর চেষ্টা করলো, কি হয়েছে? এভাবে সামনে এগিয়ে আসার মানেটা কি? কিন্তু আয়মান নির্লিপ্ত। সে এক পা করে এগোলে নিহিন দু পা পিছিয়ে যাচ্ছিল। পেছাতে পেছাতে আলমারির সাথে ধাক্কা খেলো। আয়মানও তার সামনে, দু হাতে দুপাশে আটকে রেখেছে। দূরত্ব খুব একটা বেশি নয়। নিহিন বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, কি সমস্যা? আপাতমস্তক তুমিই তো একটা সমস্যা। তো সমস্যা থেকে দূরে থাকো। এভাবে এগিয়ে আসার মানে কি? এগুলো আবার কি ধরনের অশুভতম? নিহিন ঝাড়ি দিয়ে বলল। আয়মান ভ্রুকুচকে তাকিয়ে নিঃশব্দে চেয়ে রইল। নিহিন সেই দৃষ্টির সামনে বেশিক্ষণ স্থির থাকতে পারল না। ছটফট করে বেরোবার চেষ্টা করলো, কিন্তু আয়মানের হাত এখনো তার ডানে বামে আটকানো। কিছুক্ষণ বাদে আয়মান নিজেই তাকে এক হাত দিয়ে সরিয়ে আলমারি খুলল। নিজের একটা টি শার্ট বের করে নিহিনের দিকে তাকালো। ঠোঁট খানিকটা বাঁকা করে হেসে বলল, স্টুপিড কোথাকার। নিহিন নিজে ভুল বোঝার জন্য কয়েকবার নিজেকে অদৃশ্য চড় দিল। ছি ছি, তাও ভাগ্যিস আয়মানকে বেশি কিছু বলেনি। এর চেয়ে বেশি কিছু হলে একেবারে নাক কাটা যেত। এমনিতেই কথা বলতে গেলে কথার চেয়ে বেশি ঝগড়া হয়, এখন আবার নতুন কোন ঘটনা ঘটলে তো কথাই নেই। নিহিনকে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান জিজ্ঞেস করলো, এখানে এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু দরকার? নিহিন সরাসরি আয়মানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো দরকার ছাড়া কি এখানে দাঁড়ানো যাবে না? এমন কোনো লিখিত নিয়ম আছে নাকি? থাকলে আমাকে দেখাতে পারো, চলে যাচ্ছি আমি। সবকিছু লিখিত নিয়ম থাকতে হয়? সবকিছুর থাকতে হয় না, তবে তুমি যে যুক্তিগুলো দেখাও সেগুলোর লিখিত নিয়ম থাকতে হয়। জবাব না দিয়ে আয়মান বেরিয়ে যাচ্ছিল। নিহিন পেছন থেকে ফের ডাক দিল, কোথায় যাচ্ছ? আয়মান খানিকটা বিস্ময় নিয়ে বলল, ওয়েট, আমি কোথায় যাচ্ছি এটা দিয়ে তোমার কি কাজ? আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত তোমায় দিতে হবে? নিহিন অভিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, অবশ্যই হ্যাঁ, শাশুড়ি আম্মা বলেছে তোমার প্রতিটা কাজের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে। অবশ্যই আমি সেই কাজটা যথাযথভাবে পালন করব। আমি দায়িত্ব পালনে একটু বেশি সচেতন। আয়মান কড়া কণ্ঠে বলল। নান অফ ইয়োর বিজনেস। তারপর নিহিনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছিল, জীবনে যে আর কত ঢং দেখতে হবে। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। নিহিন অভিমানী মন নিয়ে ফোন রিসিভ করলো। তারপর মায়ের সাথে আধ ঘন্টা যাবৎ গল্পগুজব করলো। কথা শেষ হওয়ার 2 মিনিটেই দিশা এসে হাজির। জোরাজুরি করতে করতে বলল, ভাবি চলো আমরা সামনে দিঘি পাড়ে গিয়ে বসি, একটু সুন্দর বাতাস আসছে। নিহিন অলস্য ভঙ্গিতে বলল, এই রাতে? রাত কই, চলো যাই। কেউ কিছু বলবে না? বলার মতো কেউ নেই। বড় আম্মু আরও আমাকে বলল, তুমি হয়তো ঘরে বসে বোর ফিল করছো,
তোমাকে নিয়ে যেন কোথাও থেকে ঘুরে আসি। আমাদের বাসা যেতে চাইছিলাম, বড় আম্মু বলল রাতে গিয়ে কাজ নেই, কাল যাব। আচ্ছা চলো। নিহিনের ঘুরতে যেতে মানা নেই। সে আগ্রহের সহিত দিশার সাথে বের হলো। আকাশ ধীরে ধীরে নীল রং বিসর্জন দিয়ে অন্ধকারকে আগলে নিচ্ছে অতি যত্নে। অনেকটা শান্ত এবং আরামদায়ক আবহাওয়া, তবুও ব্যস্ত রাস্তা। কেউ কাজের তাগিদে ছুটছে, আবার অল্প বয়সী ছেলেমেয়েরা টিউশনি শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। দিশা নিহিনকে সাথে নিয়ে টং থেকে ধোয়া ওঠা দোকান গরম চা খেতে খেতে দিশা নিহিনকে সাথে নিয়ে টং দোকান থেকে ধোয়া ওঠা গরম চা খেতে খেতে এই জায়গা সম্পর্কে গল্প করলো। ছোটখাটো, খুব একটা বেশি বড় নয় রাস্তাটা, তবুও মানুষের প্রচুর আনাগোনা। দিঘিটা আরেকটু এগিয়ে, পথচারীদের প্রশান্তিটুকু মিলছে এই দিঘির পাড়ে। মিনিটে যেতে শীতের সন্ধ্যের অনুচ্ছেদ নিহিনের সারা শরীরে অদ্ভুত অনুভূতির শিহরণ খেলে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পরিবেশে অভ্যর্থনা জানাচ্ছে আমোদে প্রকৃতি। গাছের শীতল ছাওয়ায় বসে নিজেকে কিছু হলেও সতেজ করে নিচ্ছেন শহরের মানুষজন। কেউ কেউ আবার সিঁড়িতে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। নিহিন আর দিশা সেখানে অনেকক্ষণ পর্যন্ত ছিল। মানুষজন ধীরে ধীরে খালি হচ্ছিল। খানিক পরেই দিশা নিহিনকে ইশারায় আয়মানকে দেখালো। দিঘির অপর প্রান্তে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে খুব সম্ভবত। দিশা নিহিনকে বলল, ভাবিপু, এখানে 10 মিনিট অপেক্ষা করো, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। নিহিন এগিয়ে গিয়ে সবচেয়ে নিচের সিঁড়িটায় বসে পা ভেজালো। দিশার অপেক্ষা করতে লাগলো। দিশা তো এলোই না, উল্টো 10 মিনিটের মাথায় আয়মান এসে হাজির। পেছন থেকে বলল, কি ব্যাপার? আচমকা নিহিন চমকে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? ডেকেছো কেন? আশ্চর্য, আমি কখন ডাকলাম? দিশা যে বলল। নিহিন ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দিশা কোথায়? ওই পাশে। এখানে এলো না যে? আয়মান বিরক্তি নিয়ে বলল, আমি কি জানি, ওকে গিয়ে জিজ্ঞেস করো। আয়মানের কথায় বিরক্ত হলো না নিহিন। সে এক পাশে চেপে গিয়ে আয়মানকে ইশারায় পাশে বসতে বলল। কি মনে করে যেন আয়মান কোনো তর্কাতর্কি ব্যতীত এসে বসলো। নিহিন বলল, তোমাদের এখানকার এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ জানি, এখন বলো ডেকেছো কেন? নিহিন এক মুহূর্ত কিছু ভেবে বলল, কারণ আছে। কি কারণ? শুনেছো নিশ্চয়ই আমাদের বিয়ের কথাবার্তা। হুম। আয়মান ছোট্ট করে জবাব দিল, কিছু বলার আছে তোমার? একটা প্রশ্ন আছে শুধুমাত্র। নিহিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সেটা? বিয়েতে রাজি কেন হলে? ওটা জীবনের অনেক কঠিন মুহূর্ত ছিল, ব্যক্ত করতে চাইছি না। আয়মান মৃদু হেসে বলল, তবে পরে আফসোস করবে না? আফসোস করার সুযোগ দিবে? সব মেনে নিলে হয়তো আফসোস করার কিছুই থাকবে না। আয়মান খানিকটা থমকালো। নিহিন সব মেনে নেওয়ার কথা বলল, এত সহজ মেনে নেওয়া? নিহিন নিজে পারবে কখনো? সে উত্তর দিল না। জানা মতে, বোঝা মতে এবং দেখা মতে আজ পর্যন্ত নিহিনের সাথে যতবারই ভালোভাবে কথা বলতে গেছে, ততবারই ব্যাপারটা পরিস্থিতির বাইরে চলে গেছে। মেয়ে যা ঝগড়াটে, বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ, এ নাকি আবার বলছে মেনে নেওয়ার কথা। হয়তো দুজনেই মেনে নিতে পারবে, তবে সময়ের দরকার। অনেকটা সময় পেলে হয়তো সম্পর্কটা সহজ হবে, বোঝাপড়ার স্বাচ্ছন্দ্য আসবে। এসব ভাবনা বাদ দিয়ে আয়মান নিহিনকে বলল, উঠে এসো। উঠতে ইচ্ছে করছে না, জায়গাটা ভীষণ সুন্দর। সব দিকেরই দুটো দিক আছে। এই জায়গাটা যেমন অনেক সুন্দর, তেমন এই রাত বিরাতে অনেক ঝামেলাও আছে। উঠে এসো, বাড়ি যাবে। আয়মান উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলল। নিহিন আয়মানের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরো, উঠতে পারছি না। আয়মান নিহিনের হাত ধরল। নিহিন উঠে দাঁড়ালো। ওই হাত ধরা অবস্থাতেই নিহিনের মাথায় শয়তানি ভর করলো। সে আয়মানের হাত ছেড়ে দিয়ে আরেক হাতে আয়মানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আয়মান হতভম্ব হয়ে এক ডুব দিয়ে নিহিনকে কড়া ধমক দেওয়ার জন্য উদ্যত হলো। এটা কি ধরনের বেয়াদ্দপি? শীতের রাতে এমন কনকনে ঠান্ডায় এসব কেউ বরদাস্ত করবে? কিন্তু ধমকটা আর দেওয়া হলো না। বলা যায় আয়মান দিতে পারল না। এক বুক পানিতে ডুবেই দেখতে পেল নিহিন পেটে হাত চাপা দিয়ে হাসতে হাসতে বসে পড়ল। মনোমুগ্ধকর, মাথা নষ্ট করা সেই হাসি। আয়মান এতটাই কঠিন মনের মানুষ নয় যে এমন উচ্ছ্বাসে পরিপূর্ণ হাসি সে ধমকে নিভিয়ে দেবে। একটি রাতের অদ্ভুত সৌন্দর্যকে যদি বর্ণনা করতে চাই, তাহলে প্রথমে আসে আকাশে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকা চাঁদের কথা। চাঁদের হাসি জ্যোৎস্নার বাঁধ ভেঙে দেয় অনিমেষে। না আলো না আধার, এমন এক রহস্যের মায়াজালে মানব মনকে বন্দি করে রাখে।
চাঁদ যেন ঔদার্যের মহিমা প্রকাশ করতে ব্যস্ত থাকে। নীনের হাসিটাও ঠিক সেই রকম। সারা জীবন এক পথে চলা পথিকও পথ হারিয়ে দিগ্ভ্রমের শিকার হবে। জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে ঝিলের জলে, কাশ ফুলে মায়াপুরীতে, ঠিক সেই রকম তার হাসিও ছড়িয়ে পড়েছে হৃদয়ের অভ্যন্তরে, প্রতিটা কোণে কোণে। আইমান কেন এসব ভাবছে সে নিজেও জানে না। এই ঘোর কাটতেই নিজের প্রতি ভীষণ বিরক্ত হলো। আশ্চর্য, এটা কেমন কথা? আশ্চর্য, এটা কোনো কথা? এসব কি আবোল তাবোল ভাবছে? ছি আইমান, ছি। আইমান উঠে এলে এতক্ষণে নীনের হাসির গতি তখন কিছুটা কমে এসেছে। সে আইমানকে উঠতে দেখে উল্টো দিকে দৌড় দিল। আইমান প্রতিবারের মতোই ওকে পাগল ছাগল উপাধিতে শ্রাগ করলো। ফেরার পথে নিহিন আইমানের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখলো। বলা যায় না, আইমান হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই মাঝ রাস্তায় তাকে ধাক্কা মেরে ফেলে দেবে। নিহিন এমনিতেও আগের একটা ধাক্কা পাওনা ছিল, তার সাথে আবার নতুন করে আজকেরটা যোগ হয়েছে। কবে যেন আমফান ঘূর্ণিঝড়ের মতো সব একসাথে এসে আক্রমণ করে। আইমান বাড়িতে ঢুকতেই রুমানা হাই হাই করে উঠলেন। কি রে বাপ, তোর সমস্যা কি? এরকম ভিজে নিয়ে কোথা থেকে এসেছিস, তাও আবার এই রাত বিরেতে? পাশে নিহিনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় গিয়েছিলে মা? আইমানের এই অবস্থা কেন? নিহিন ঠোঁট টিপে হেসে বলল, আসলে আন্টি, আপনার ছেলের বোধহয় একটা ভালো পাওয়ারের চশমা লাগবে। একদমই চোখে দেখে না। পা পিছলে দিঘির পানিতে পড়ে গিয়েছিল, কত কষ্ট করে টেনে তুললাম। আইমান বিস্ময়ে হতবাক হয়ে তাকালো। এত বড় মিথ্যা কথা! তবে রুমানা বেশ চিন্তিত মুখে বললেন, আমার জানা মতে ওর 14 গোষ্ঠীতে কারো চোখের সমস্যা ছিল না, আমার ছেলেটারই হতে হলো। পেছন থেকে হৃদয়ানুল হক হাসতে হাসতে এগিয়ে এলেন। স্ত্রীর পাশে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, বুঝেছ রুমা, এসব বংশগত রোগটোগ কিছু নয়। পাশে সুন্দরী বউ থাকলে এরকম মাঝে মাঝে একটু আটটু পা হরকাবেই। আমারও কত হরকেছে। রুমানা মুচকি হেসে রান্নাঘরে পা বাড়ালেন। নিহিনও কিঞ্চিত লজ্জা পেয়ে তড়িঘড়ি করে কেটে পড়ল। আইমান মনে হয় বাবার কথা শুনে আকাশ থেকে পড়ল। বিব্রত ভঙ্গিতে বলল, তুমি আবার এসব আহ্লাদ করে বলছো? তিনি ফের হো হো করে হেসে বললেন, এটা তো সামান্য, আর কত আছে। তুই যা, অনেকক্ষণ হলো ভেজা কাপড় পরে দাঁড়িয়ে আছিস, পাল্টে নে, ঠান্ডা লেগে যাবে। আর আহ্লাদের কাহিনী শুনতে হলে আমার কাছে চলে আসিস। ঘরে ঢুকেই আইমানের মুখটা কঠিন হয়ে এলো। নিহিনকে দেখছে কি সুন্দর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। অসহ্য, সম্পূর্ণ অসহ্য। কত বড় মাপের গিরগিটি মেয়ে! নিজে ধাক্কা দিয়ে বলে আইমানে নাকি চোখের পাওয়ার কমে গেছে। সে দ্রুত কাপড় চেঞ্জ করে ফিরে এলো। নিহিনের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যদি আমার ঘরে থাকতেই হয় তবে আমার কথা মেনে ভালোভাবে থাকতে হবে। আজকে যা করলে আমি কিছু বলিনি, কিন্তু সেকেন্ড টাইম আর ছাড় দেবো না, বুঝেছো? নিহিন আহ্লাদের স্বরে বলল, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আইমান তবুও কিছুক্ষণ কড়া দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। এই মেয়েকে তার বিশ্বাস নেই। সে আগে থেকেই ভয়ঙ্কর। পার্থক্য শুধু ভয়াবহতার মাত্রা বয়সের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে। না, এই মেয়ের সাথে একদিন থেকে এই অবস্থা, তবে ভবিষ্যতে সারা জীবন একসাথে থাকবে কিভাবে? আইমানের হঠাৎ মনে হলো, অদিতি নামক মেয়েটার সাথে বিয়ে হলেও কি এমন হতো? মনে হয় না। সবাই তো আর নিহীন হয় না, আর সবার সাথেই সবার তুলনাও চলে না। প্রতিটা মানুষের নিজ নিজ সত্তা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, ধর্ম রয়েছে। সেসবের ভিত্তিতে সবাই আলাদা। আইমানের মনোযোগ আকর্ষণের জন্য নিহিন কুকু করে কাশল। আইমান চোখ তুলে তাকাতেই নিহিন বলল, একটা কথা। তাড়াতাড়ি বলো, তোমার আজে বাজে কথাবার্তা শোনার জন্য সময় খুব কম আমার কাছে। কাল আমার ভার্সিটি ক্লাস আছে, আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। আইমান মেজাজ খারাপ করে বলল, এতকাল নিজে যাওনি, কালও নিজে যাবে? নিহিন সামনে পড়ে থাকা চুলগুলো হাতে ভেজিয়ে কণ্ঠে সমস্ত আহ্লাদ ঝেলে দিয়ে বলল, সেটা বিয়ের আগের কাহিনী। অতীত নিয়ে ঘাটাঘাটি আমি একদমই পছন্দ করি না। কাল থেকে তুমি আমায় দিয়ে আসবে এবং নিয়ে আসবে। তুমি আমাকে অর্ডার করছো? সাহস দেখে অবাক হচ্ছি। আইমান কপাল কুঁচকে তাকালো। নিহিন মিষ্টি এসে বলল, আগে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে থাকতে হলে আমার কথা মেনে ভালোভাবে থাকতে হবে, নয়তো শ্বশুর মশাইকে বলতে বাধ্য হব আমি। আইমানের খারাপ মেজাজ আরো খারাপ হলো। সে কটমট দৃষ্টি নিয়ে নিহিনের দিকে তাকালো। নিহিন খোশ মেজাজে চুল উড়িয়ে বিদায় নিল। আইমান চড়া গলায় বলল,
আমার বাড়িতে থেকে আমাকে হুমকি ধামকি দিচ্ছে? অসভ্য, অভদ্র মেয়ে কোথাকার। নিহিন কথাটা শুনে ফের ঘরে উকি দিল। দরজায় দাঁড়িয়েই বলল, আর আসলে কপালটাই খারাপ, হয়তো তোমার মতো বদমাইশের সাথে আমার জোড়া বাঁধে। আয়মান এগিয়ে গিয়ে নিহিনের হাত খপ করে টেনে নিয়ে বলল, হোয়াট ডিড ইউ সে? চোখের সাথে সাথে কানের মাথাও খেয়েছো নাকি? আমি তো সোজা সরল বাংলা ভাষায় বলেছি তুমি একটা আস্ত বদমাইশ। এত আজে বাজে কথা বলো কিভাবে? ট্রিক শিখিয়ে দেব, শিখবে? তুমিও বলবে আজে বাজে কথা। আয়মান নিহিনের হাত যেভাবে ধরেছিল সেভাবেই ছেড়ে দিল। এমনিতেই বিয়ের দিন থেকে মেজাজটা খুব খারাপ। সেই মেজাজ তো ভালো হওয়ার নামগন্ধ নেই, উল্টো আরো নিহিন আগুনের ওপর সমানে ঘি ঢেলে চলেছে। নিহিনের আশেপাশে বেশিক্ষণ থাকলে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্বাভাবিকভাবেই। সে হিসেসিয়ে নিহিনকে বলল, নিহিন, আমার থেকে দূরে থাকো। নিহিন বিস্ময়ে হতবাক হয়ে বলল, ও মা, কাছে এলাম কখন? একবার শুধুমাত্র হাত ধরেই দম ফুরিয়ে গেল নাকি যে দূরে থাকতে বলছো? আয়মান তার ছেলের হাসি এসে বলল, দম? আমার দম সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও তোমার নেই, এবং সেই ধারণা থাকার দরকারও নেই। তুমি নিজের চরকায় তেল দাও। তারপর আয়মান নিহিনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বের হলো। নিহিন হাবিজাবি ভাবতে ভাবতে নিজেও ঘর ছেড়ে বেরিয়ে এলো। রান্নাঘরে এসে দেখতে পেল রুমানা রাতের রান্না করছেন। নিহিন সাহায্য করতে চাইলে তিনি বাধা দিলেন, বললেন, তোমাকে কিছু করতে হবে না, তবে তুমি এখানে বসে আমার সঙ্গ দিতে পারো। নিহিন তাই করলো। কথায় কথায় তিনি ফের জিজ্ঞেস করলেন, আয়মান ঘরে? না, মাত্রই বেরিয়ে গেল। এখন আবার কোথায় গেছে? বলে গেছে? তিনি কিছুটা সময় নিয়ে নিহিনকে জিজ্ঞেস করলেন, আয়মানের সাথে তোমার বিয়ে নিয়ে কোনো কথা হয়েছে? নিহিন সহজভাবেই বলল, না, তেমন কোনো কথা হয়নি। ও শুধু আমায় জিজ্ঞেস করেছিল আমি বিয়েটা কেন করেছি। ছেলেটা একেবারেই পাগল। ভুল বলেননি, একদম সত্যি। রুমানা হেসে বললেন, আচ্ছা, তুমি ওর সাথে একটু কথা বলে নিও। সামনের মাসে তোমাদের বিয়ের আয়োজন করতে চাচ্ছি, তোমাদের মতামত নেওয়াটা জরুরি। কাল বিকেলে তোমার মা বাবা ভাই ভাবি আসবে। আপনি নিজে আপনার গুণধর পুত্রের সাথে একটু কথা বলে নিয়েন। আমার সাথে কথা হয় না, যেটুকু হচ্ছে সেটুকু ঝগড়া। একটা মানুষ এত তেড়া তেড়া কথা কি করে বলতে পারে, আল্লাহ মালুম। রুমানা কিছু না বলে মৃদু হাসলেন শুধু। সংসারের জ্ঞানে তিনি অভিজ্ঞ। তার নিজেরই 30 বছরের সংসার, নিজের সংসার সামলেছেন, কতজনের সংসার গড়েও দিয়েছেন। সে এসব টানাপোড়েন বেশ ভালোই বোঝে। একটা সংসারে দুজন মানুষের মধ্যে কি শুধুই বোঝাপড়া, নির্ভেজাল স্বাভাবিক সম্পর্ক হয় কখনো? এরকম হলে তো সংসার জীবনে একঘেয়েমি চলে আসবে। মাঝে মাঝে একটু খুনসুটি, একটু পাগলামি, ঝগড়াঝাটি, মান অভিমান, অভিযোগ অনুযোগ, বাগবিতণ্ডা, তর্কাতর্কি থেকে অপরকে ছেড়ে থাকতে না পারার প্রয়াস, অথচ মুখে খুব বলা, না না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, বেশ ভালোই পারবো। তুমি আবার কি? আমি এর আগে কখনো থাকিনি তোমায় ছাড়া। মুখে এমন কঠিন কথা বললেও অন্তরটা বিরহের বিষাদে প্রতি মুহূর্তে পুড়ে ছারখার হয়ে যাবে। সংসারের মজা তো এইখানেই। মায়া বড্ড বিষাক্ত জিনিস। ভালোবাসার চেষ্টা করলেও মুছে ফেলা যায়, কিন্তু মায়া এই জিনিস স্থায়ী। এর থেকে পার পাওয়া খুব একটা সোজা নয়। এর জন্য তো ভালোবাসার আগে মায়া বাড়ুক। ভালোবাসা দরকার নেই, মায়া দিয়ে সারা জীবন একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা যায়। রুমানার খুব শখ তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাইকে নিয়ে পরিপূর্ণ সংসার থাকবে। তিনি যেমন একাগ্রচিত্তে 30 বছর সংসার করে এসেছেন, নীলকেও ঠিক নিজের মতো করে সংসারের ধারা বুঝিয়ে দেবেন, যাতে এই মেয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজের মানুষগুলোর পাশে থাকতে পারে, শক্ত করে নিজের সংসারের হাল ধরতে পারে। নীলের সাথে আইমানের দেখা হলো রাতে খাওয়ার টেবিলে। দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিল, যেন কেউ কাউকে চেনেই না। রুমানা হক লক্ষ্য করলেন, মুচকি এসে সবাইকে খেতে বললেন। খেতে খেতে রেদওয়ানুল হক তখনকার আহ্লাদের গল্প পুনরায় শুরু করলেন। নীল আগ্রহ নিয়ে শুনছিল, রুমানাও সাথে হাসাহাসি করছিলেন। শুধুমাত্র আইমানই চোখে মুখে বিতৃষ্ণা নিয়ে খাওয়া শেষ করলো। আইমান উঠে চলে গেলে নিহিন বলল, রুমানা সজোরে হেসে উঠলেন, যেন নিহিন খুব মজার কথা বলেছে। হাসি থামিয়ে বললেন, তাই না? ঠিকই বলেছ, ছেলে আমার করলার মতন তেতন। তুমি আছো না, তুমি বরং রসমঞ্জুরির মতন মিষ্টি বানিয়ে নিও।
রাতে ঘুমানোর সময় সেই আগেকার রুটিন। নিহিন ঘরে ঢুকে দেখলো আয়মান এসে আগেই ঘুমিয়ে পড়েছে। আয়মান অবশ্য তখনও ঘুমায়নি। নিহিন ঘরে এসে বকবক করতে করতে মাথা ধরিয়ে দেবে, এটা জানার কথা, তাই আগে ভাগেই ঘুমের ভান ধরে পড়ে আছে। এইবার নিহিন আসুক, যা ইচ্ছে হয় বকবক করুক, তার দেখার বিষয় না মোটেও।